গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার বলছি এবং আজকে আমরা যে আলোচনা করব জিকে ইউনিভার্স থেকে ভারতের সংবিধানের একটি দুর্দান্ত টপিক মৌলিক অধিকার থেকে। তো মৌলিক অধিকার থেকে আমরা ডিটেলস আলোচনা করব। তো সংবিধান থেকে আমরা ক্লাস শুরু করেছি এবং এখানে কোনোদিন এমসিকিউ প্র্যাকটিস, আবার কোনোদিন আমরা আলোচনা করছি বিভিন্ন টপিক ভিত্তিক। তো মৌলিক অধিকার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসে বা এসেছে এবং মৌলিক অধিকার কি কি আছে সেগুলো নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, আমার ক্লাস সকাল 7:30 থেকে তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন প্রত্যেকে একবার দেখে রাখো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো আমাদের নতুন যে ব্যাচগুলো আছে, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ যেটি শুরু হয়েছে, খুব রিসেন্ট ব্যাচ, কারেন্ট ব্যাচ, এসএসসি GD/MTS এবং CHSL পরীক্ষাকে টার্গেট করে। এছাড়া WBP KPর প্র্যাকটিস ব্যাচ, সেটাও কিন্তু নিউ ব্যাচ শুরু হয়েছে। এছাড়া এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পাচ্ছে, এটাও নিউ ব্যাচ আছে, এটা আমরা বললাম, এটা বলেছি। এবং SLSTর ব্যাচ তোমরা পাচ্ছ, SLST সাবজেক্ট ভিত্তিক ব্যাচ। এছাড়া কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 5.0, অনেক ব্যাচ কিন্তু আমাদের অ্যাপে করানো হচ্ছে। যদি প্রয়োজন মনে করো অবশ্যই আমাদের অ্যাপ ভিজিট করো এবং জয়েন করতে পারো কোনো ব্যাচে। আচ্ছা, তো এবার আমরা আলোচনা করব আজকের যে টপিক, সেটা ভারতের নাগরিকদের যে মৌলিক অধিকার আছে সেগুলো নিয়ে আমরা গোটা ক্লাস জুড়ে আলোচনা করতে থাকব। একটা প্রশ্ন দ্বারা আমরা আলোচনা শুরু করব যে ভারতে মৌলিক অধিকারের ধারণা নিম্নের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের ধারণা নিম্নের কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলো? ব্রিটেন, জাপান, আমেরিকা নাকি রাশিয়া? মৌলিক অধিকার এর কনসেপ্টটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? আমরা জানি যে ভারতের সংবিধান রচনা করতে প্রায় 3 বছর সময় লাগে এবং বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধান দেখে বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে আমাদের সংবিধানে সেগুলো অ্যাডাপ্ট করা হয়েছে বা অ্যাড করা হয়েছে। তো আমরা বলবো আমেরিকা থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে যে মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার, যার ইংরেজিতে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে তাহলে যে ইনফরমেশনটা প্রথমে আমরা জানলাম যে ভারতের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এবার আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি যে মৌলিক অধিকার সংবিধানের কোন পার্টে আছে এবং কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত আছে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার সংবিধানের কোন আর্টিকেলে আছে? যদি আমরা বলি আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত এই ধারাগুলোতে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। এবং যদি বলা হয় এটা পার্ট নাম্বার কত? পার্ট নাম্বার পড়ছে 3। প্রথম পার্টে রাষ্ট্র, তার সংজ্ঞা আছে। দ্বিতীয় পার্টে নাগরিকত্ব। তৃতীয় পার্টে শুরু হচ্ছে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার তাহলে 12 থেকে 35 অনেক আর্টিকেলে কিন্তু বর্ণনা করা হয়েছে। এবার মৌলিক অধিকার কয়টি আছে ভারতের সংবিধানে বর্তমানে? যদি আমরা দেখি মৌলিক অধিকার কটি আছে, তাহলে প্রশ্নটা কি বললাম? বর্তমান মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? বর্তমান মৌলিক অধিকার কটি আছে? বর্তমানে আছে 6টি। আচ্ছা, বর্তমানে আছে 6টি। প্রথমে কি 6টি ছিল, নাকি বেশি ছিল, নাকি কম ছিল বলতো? বর্তমানে মৌলিক অধিকার 6টি আছে, আমরা এটা বললাম। তাহলে প্রথমে কি বেশি ছিল না কম ছিল? প্রথমে ছিল 7টি। প্রথমে ছিল, এখন প্রথমে বলতে কখন বলা হচ্ছে? প্রথমে ছিল 7টি, বর্তমানে আছে 6টি। কি আছে একটু যদি দেখিনি। প্রাথমিকভাবে মোট 7 রকমের মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার, যে অধিকারগুলো 14 থেকে
18 নম্বর ধারার মধ্যে বলা হয়েছে, অর্থাৎ 14, 15, 16, 17, 18 এতগুলো ধারা নিয়ে সাম্যের অধিকার, সাম্য অর্থাৎ সমান, আর রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে আর্টিকেল 14 to 18। 19 নম্বর থেকে 22 নম্বর ধারাতে আছে স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম 19 থেকে 22, অর্থাৎ এখানে আছে 19, 20, 21 এবং 22 নম্বর ধারা। আমরা কিন্তু এমসিকিউ প্যাটার্নেই আলোচনা করব টোটাল ক্লাসে, তার আগে কিছু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, শোষণের বিরুদ্ধে অধিকার আসছে 23 এবং 24 নম্বর ধারাতে। ধর্ম আচরণ অধিকার বা ধর্মের অধিকার, এটা 25 থেকে 28, অর্থাৎ 25, 26, 27 এবং 28 টোটাল 4টি আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতা অধিকার আছে। 5 নম্বর হচ্ছে সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, ঠিক আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, যেটা আছে 29 এবং 30 নম্বর ধারায়। সম্পত্তি অধিকার, এটা আগে ছিল 31 নম্বর ধারাতে, এখন কিন্তু এটা ক্রস করে দিলাম, অর্থাৎ সংবিধানের মৌলিক অধিকার থেকে এটা বাদ গেছে। সাংবিধানিক প্রতিবেদন অধিকার 32 থেকে 35, এই আর্টিকেলগুলো 32 থেকে 35-এর মধ্যে আছে। তো এই যে অধিকারগুলো, তাহলে 7 রকমের মৌলিক অধিকার ছিল প্রথমে, মানে 1950 সালে, যখন 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান কার্যকর হয়, সেখানে আমরা দেখেছি যে 7টা ছিল। পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী দ্বারা এই সম্পত্তি অধিকার বাদ গেছে এবং এটি হয়ে গেছে এখন লিগ্যাল রাইট। লিগ্যাল রাইট অর্থাৎ আইনি অধিকার, লিগ্যাল রাইট অর্থাৎ আইনি অধিকার, এবং এটা গেছে আর্টিকেল 300 এতে, 300 এ ধারাতে চলে গেছে। যাই হোক, তাহলে যে আলোচনাটা আমরা করছি, তাহলে বর্তমান মৌলিক অধিকার আছে 6টি। কি কি আমরা জানলাম লিস্টে? 6 নম্বর, এটা বাদ দিলে আমরা পাচ্ছি, এই একটা বাদ দিলে টোটাল 6টি পাচ্ছি বর্তমান, প্রথমে ছিল 7টি, ঠিক আছে, প্রথমে। তো এই হচ্ছে কেস। এবার তোমাদের কাছে আমি যদি একটা প্রশ্ন করি, এই যে মৌলিক অধিকার, এটা কি একদম পুরোপুরি ফিক্সড, যে যা আছে তা, এটা চেঞ্জ হবে না বা চেঞ্জ করা যায় না, এরকম ব্যাপার আছে? না, কারণ আমরাই দেখলাম যে মৌলিক অধিকারটা বাদ গেছে। যদি বলা হয় মৌলিক অধিকার সংশোধন এখনো পর্যন্ত কয়বার হয়েছে? মৌলিক অধিকার সংশোধন মোট কয়বার হলো, বা মোট কতবার হয়েছে, এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? সংশোধিত হয়েছে, উত্তর কি হবে? প্রশ্নটা বোঝা গেছে যে মৌলিক অধিকার এটা কি সংশোধন করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, করা যায়, তবে মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। সংবিধানের যে মৌলিক কাঠামো, ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা আছে, সেটা কিন্তু সরাতে পারছো না, কিন্তু প্রয়োজনের সাপেক্ষে করা যেতে পারে। যেমন আমরা বলছি সম্পত্তি অধিকার, হ্যাঁ, এটা অ্যান্সার কি হবে স্যার? একবার হয়েছে, একবার এটা পরিবর্তন হয়েছে, উত্তর হবে একবার। মৌলিক অধিকার সংশোধন মোট কতবার হয়েছে? উত্তর হবে একবার। সেটা কোন সালে? এটা হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা। সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ গেছে, আর্টিকেল 31 সেটা বাদ গেছে, সেটা আইনি অধিকারে চলে গেছে। যাই হোক, তো এই পর্যন্ত প্রত্যেকে আমরা জানি। এবার আমরা এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসে সেইগুলো আলোচনা করব একটার পর একটা, তোমরা বুঝতে পারবে যে কি বলা হচ্ছে আজকের আলোচনাতে। বলা হচ্ছে পার্ট 3 কোন বিষয় সে বলা হয়েছে, পার্ট 3-তে কোন বিষয়ে বলা হয়েছে? উত্তর তাহলে কি হবে?
মৌলিক অধিকার হবে। আচ্ছা, এটা মনে রাখবে পার্ট 1-এ আছে, পার্ট 2-তে আছে নাগরিকত্ব, পার্ট 3-তে আমরা কি বললাম মৌলিক অধিকার, এবং পার্ট 4-এ আছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল তাহলে? উত্তর হবে 7টি, বর্তমান 6টি, বর্তমানে হচ্ছে 6টি। কোন মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশিবার আইনি জটিলতা সৃষ্টি হয়েছে? তো মৌলিক অধিকার নিয়ে কোন মৌলিক অধিকার নিয়ে সব থেকে বেশিবার আইনি জটিলতা হয়েছে? অর্থাৎ মৌলিক অধিকার যদি সম্পত্তি অধিকার হয়, তাহলে যদি পিতা পুত্রকে ত্যায্য পুত্র করে, তার সম্পত্তি থেকে বেদখল করে, তো সরকারের দায়িত্ব হচ্ছে তাকে সেই মৌলিক অধিকারটাকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ তাকে জমি প্রদান করা। এই বিষয়টা নিয়েই কিন্তু গন্ডগোল হয়, আদালতে বিভিন্ন মামলা হয়, সেখানে পরবর্তী দেখা যাচ্ছে সরকার কোথা থেকে দেবে। এটা তো কোনো টাকা পয়সার না, এটা তো কোনো প্রোডাক্ট নয় যে জমি জায়গা তৈরি করলো দিয়ে দিল, তাই না? তো এটা তো যেটা আছে ওটাই ভারতে পিতা পুত্র বা কন্যাদের দিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু বারবার জটিলতা তৈরি হয়েছে, এবং সম্পত্তির অধিকার নিয়ে বলা হচ্ছে পরবর্তীকালে এটা বাদই গেল মৌলিক অধিকার থেকে এবং আইনি অধিকার হয়ে গেল, যেটাকে আমরা লিগ্যাল রাইট বলছি। ভারতের সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018 সালে প্রশ্নটা এসছে 10, 11, 12, 13। তো এখানে মেন কথা হচ্ছে আমরা করা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার শুরু হচ্ছে 12 থেকে 35। এখানে উত্তর হবে 12 নম্বর ধারা। 12 নম্বর ধারা 10, 11 নাগরিকত্ব সম্পর্কে আছে। 12 নম্বর ধারায় ভারত রাষ্ট্র সম্পর্কে একটা কার্যকরী ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত রাষ্ট্রে যে মৌলিক অধিকার নিয়ে আমরা শুরু করছি, মৌলিক অধিকার কাদের উপর প্রযোজ্য, ঠিক আছে, কোনো কার কার উপর প্রযোজ্য, ভারত রাষ্ট্রের রাষ্ট্র সম্পর্কে একটা কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে। ঠিক আছে, রাষ্ট্রের রাজ্য, তার ঠিক আছে সাংসদ, সবগুলো মিলিয়ে রাষ্ট্রের একটা কার্যকরী সংজ্ঞা দান করা হয়েছে বা ব্যাখ্যা বলা হয়েছে। এখানে সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সাম্যের অধিকার অর্থাৎ আমরা বললাম রাইট টু ইকুয়ালিটি, কোন কোন আর্টিকেল এখানে হবে তোমরা বলো? তো আর্টিকেল 14 থেকে 18 নম্বর ধারাতে সাম্যের অধিকার সম্পর্কে বলা হয়েছে। ভারতের সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে? অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট রয়েছে 1955, 1955 সালে অস্পৃশ্যতা বিরোধী আইন আছে। অস্পৃশ্যতা অর্থাৎ কি? ধরো ওই যে উচ্চ জাত নিচু জাত, কোনো উঁচু জাতের মানুষের গায়ে নিচু জাতের যদি টাচ লেগে যায়, ছোঁয়া লাগে, সেটা অস্পৃশ্য, সমাজে ভেদাভেদ, সেটা অবলুপ্তি ঘটানো হয়েছে। সেটা হচ্ছে 17 নম্বর ধারাতে। 17 নম্বর ধারাতে আর্টিকেল 14-এ আছে। আর্টিকেল 14 নম্বর আর্টিকেলে যে বিষয়টা বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, ঠিক আছে, আইনের সমান, মানে আইনের দৃষ্টিতে সকলে সমান এবং আইনের সমতা প্রদান, এটা। এবং 15 নম্বর ধারায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এটাও কিন্তু বলা হচ্ছে সবাই সমান। 16 নম্বর ধারায় সরকারি চাকরি গ্রহণের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ সবাইকে সমান অধিকার, সেটা কিন্তু বলা হয়েছে 16 নম্বর ধারায়। তো এগুলো একটু তোমরা পড়বে। পাশাপাশি ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে কোন অনুচ্ছেদের অধীনে? তাহলে এখানে আমরা 14 নম্বর অনুচ্ছেদে কি বললাম? তাহলে 14 নম্বর অনুচ্ছেদে কি বললাম? যে আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সকলে
সমান, এটা বলা হচ্ছে 14 নম্বর ধারায়। 15 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ সমস্ত নির্বিশেষে কি বলা হয়েছে? সমান সামাজিক মর্যাদা। 15 নম্বর আর্টিকেলে সমান সামাজিক মর্যাদার কথাই বলা হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান সামাজিক মর্যাদা আছে। 16 নম্বর আর্টিকেলে আমরা বলেছি যে প্রত্যেক নাগরিক যে জাতির হোক না কেন, যে ধর্মের হোক না কেন, ঠিক আছে, নির্বিশেষে সরকারি চাকরিতে সমান অধিকার থাকবে। এবং 17 নম্বর ধারাতে আমরা বললাম সমস্ত রকম অস্পৃশ্যতা সেটা নিষিদ্ধকরণ। এবং 18 নম্বর ধারা, সেখানে আমরা পাচ্ছি যে ভারত সরকারের অধীনে ভারতরত্ন, পদ্মশ্রী খেতাব এই ধারা অনুচ্ছেদের অধীনে দেওয়া হয়, অর্থাৎ এই আর্টিকেলের উপরে দেওয়া হয়। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে সমস্ত রকম পদবী গ্রহণ নিষিদ্ধকরণ, এখানে রয়েছে পদবী গ্রহণ নিষিদ্ধকরণ, গ্রহণ নিষিদ্ধকরণ। পদবী গ্রহণ নিষিদ্ধকরণ মানে হয়তো তোমার নাম যাই আছে, যাই হোক, লাস্টে ধরো মণ্ডল আছে বা ব্যানার্জি আছে বা অধিকারী আছে, ঠিক আছে, তো সেই পদবিটা তুমি ইচ্ছে মতো পাল্টাতে পারবে না। তোমার বাবা যেটা দিয়েছে, বাবার থেকে যেটা এসছে সেটা, বা এটা নিতে হবে। যে আজকে তুমি ব্যানার্জি আছো, কালকে তোমার পুত্রকে নাম দিয়ে দিলে মাহাতো, দিয়ে করে দিলে এসটি, যেহেতু চাকরিতে কিছু ফেসিলিটি থাকে, সেটা কিন্তু করতে পারবে না। কিন্তু এখানে বিষয় বিশেষ করে যেটা মনে রাখতে হবে যে সাম্মানিক বা শিক্ষাক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে যে উপাধিগুলো হয় সেগুলো নেওয়া যায়। অর্থাৎ কেউ পিএইচডি গুলো ডক্টরেট উপাধি সে পেল, সেটা নিতে পারবে, তার নামের আগে ডক্টর লিখতে পারবে। বা যারা এমবিবিএস ডক্টর হলো তারা কিন্তু ডক্টর, এমবিবিএস পাশ করার পরে ডক্টর উপাধি পাবে, ঠিক আছে, ডক্টর অমুক অমুক, সেটা নেওয়া যায়। অর্থাৎ আমরা যেটা বলছি পদবী গ্রহণ নিষিদ্ধকরণ, তার মধ্যে শিক্ষা এবং সামরিক ক্ষেত্রে যেমন জেনারেল, কর্নেল, এই যে পদগুলো আছে এইগুলো নেওয়া যায়। এবং এই যে ভারতরত্ন, পদ্মশ্রী, এগুলো কিন্তু একটা বিশেষ খেতাব, সম্মান, এটা কিন্তু কোনো পদবি নয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য কি? ভারতে এই যে মৌলিক অধিকার রাখার উদ্দেশ্যটা কি? বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত করা, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, উপরের কোনোটি নয়। তাহলে এখানে আমরা কি বলবো? মৌলিক অধিকার এটা রাখা হয়েছে, মূল উদ্দেশ্য কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাটা নিশ্চিত করা, অর্থাৎ তোমার কথা বলার স্বাধীনতা হোক বা বিভিন্ন স্বাধীনতা হোক। স্বাধীনতা অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় কখন? আমরা এটা একটা বিষয় বলবো যে মৌলিক অধিকার কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়। সেটা কি কারণে হতে পারে? মৌলিক অধিকার নিয়ন্ত্রণ বলতে মূলত আর্টিকেল 20 এবং 21 ছাড়া অন্যান্য মৌলিক অধিকারকে অনেক সময় কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। যখন কোনো রাষ্ট্রের নিরাপত্তার কারণ হয়, কোনো দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও, বা জনশৃঙ্খলার কারণে দেখা যাচ্ছে মৌলিক অধিকারটা নিয়ন্ত্রণ করা যায়। উপরোক্ত সবকটি কারণের জন্য হতে পারে। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতা অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? বাক স্বাধীনতা অধিকার অলঙ্ঘনীয় মানে বাক স্বাধীনতাকে খর্ব করা যাবে না। যে বাক স্বাধীনতা মানে তুমি তোমার মতো কথা বলতে পারবে, তাই বলে এমন নয় তুমি অন্যকে গালাগালি করবে, এটা কিন্তু বলা হচ্ছে না। সেটা কিন্তু আলাদা কেসের মধ্যে তুমি পড়ে যাবে। কাউকে অমর্যাদা করা, ছোট করা, সেটা তুমি মানহানির মামলা খাবে। তুমি যদি এখন বাক স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানে, তার মানে প্রধানমন্ত্রীর নামে গালাগালি করবে বা মুখ্যমন্ত্রীর নামে, সেটা আবার কিন্তু করা যাবে না, মাথায় রাখতে হবে। তো এটা আর্টিকেল নাম্বার 19-এ কিন্তু বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 19-এ 6 রকমের স্বাধীনতা দেওয়া হয়েছে, যেমন বাক স্বাধীনতা। 2 নম্বর আমরা বলতে পারি স্থায়ীভাবে বসবাসের অধিকার বা কোথাও সমাবেশ করার অধিকার, ঠিক আছে, ভারতের কোনো অঞ্চলে চলাফেরা করার অধিকার, এইগুলো। বিভিন্ন স্বাধীন জীবিকা অর্জনের অধিকার,
এইগুলোকে বলা হচ্ছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ছে 19 নম্বর ধারায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসছি, সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? উত্তর কি হবে? এটা হবে আর্টিকেল 20 অ্যান্ড 21। আর্টিকেল 20 এবং 21 ধারা কোনোভাবেই যদি জাতীয় জরুরি অবস্থাও হয় তখনও কিন্তু এটা রোধ করা যায় না, এটা স্টপ করা যায় না। তো আর্টিকেল 21-এ কি বলা হচ্ছে, মূলত কোনো ব্যক্তি ধরো একটা অপরাধ করেছে এবং আজকে অপরাধ করলো, আজকে ধরো ভারতে কোর্ট আছে, আদালত আছে যেটা আমরা বলি, সেখানে যে শাস্তি আছে সেই শাস্তি তাকে দিতে হবে আজকের নিয়ম অনুযায়ী। কিন্তু আজকের পরে 2 মাস পরে নতুন নিয়ম হলো, তাকে নতুন শাস্তি দেওয়া হলো, এটা হবে না। অর্থাৎ 20 নম্বর ধারায় এটাই বলা হচ্ছে যে যে অপরাধ আছে সেই অপরাধের জন্য শাস্তি দিতে হবে। এক অপরাধের জন্য তুমি বারবার শাস্তিও কিন্তু প্রদান করতে পারবে না, এটা আর্টিকেল 20-তে বলা হচ্ছে। 21-এ হচ্ছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা যেগুলো আছে সেটা কোনোভাবেই খর্ব করা যায় না। ওকে, তো এগুলো যে কোনো পরিস্থিতিতে স্থগিত করা যায় না। পরবর্তী কোশ্চেনে আসি, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু ফ্রিডম অফ রাইট টু ফ্রিডম এগেনস্ট এক্সপ্লয়েশন, অর্থাৎ শোষণ, শোষণের বিরুদ্ধে অধিকার, এটা 23 এবং 24 নম্বর ধারায় বলা হয়েছে। 23 এবং 24 দুটো ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 14, তো এখানে একটা বিষয় তোমাদের বলে দিই, 23 নম্বর আর্টিকেলে কি আছে, 24 নম্বর আর্টিকেলে কি আছে, একবার মুখে বলে দিচ্ছি। 23 নম্বর আর্টিকেল মূলত হচ্ছে কোনো শ্রমিককে বা কাউকে বলপূর্বক খাটানো যাবে না বা বিনা পারিশ্রমিকে তাকে দিয়ে খাটিয়ে নেওয়া যাবে না, এটা 23 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে। আর 24 নম্বরে শিশু শ্রমিক নিষিদ্ধকরণ, 6 থেকে 14 বছর বা 14 বছর, 6 থেকে 14 নয়, 14 বছরের কম বয়স্ক শিশুদের কোনো কারখানা বা কলকারখানায় কাজ করানো কিন্তু নিষেধ আছে আইনত বা সাংবিধানিক দৃষ্টিতে নিষেধ আছে। ঠিক আছে, শিশু শ্রম নিষিদ্ধ 24 নম্বর আর্টিকেল থেকেই আমরা পাচ্ছি। 23 নম্বর আর্টিকেলে হচ্ছে বলপূর্বক কাউকে খাটানো যাবে না বা বিনা পারিশ্রমিকে কাউকে কিন্তু খাটানো যাবে না, এটা শোষণের বিরুদ্ধে অধিকারে বলা হচ্ছে। আর ধর্মীয় স্বাধীনতা অধিকার সংবিধানের রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এটা উল্লেখিত হয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়, এটা মনে রাখতে হবে, 25 থেকে 28 নম্বর ধারায় বলা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 26-এ বলা হয়েছে। আর্টিকেল 26 এটা বলা হচ্ছে যে যে কোনো ব্যক্তি তার ধর্মীয় সত্তার হিসাবে তার সমাজসেবামূলক কাজের কোনো প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। আর্টিকেল তাহলে 25-এ কি বলা হচ্ছে, যে কোনো কাজের ক্ষেত্রে বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্মটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না, সে কোন ধর্মে সেটা দেখা যাবে না, যে কোনো জীবিকা গ্রহণের ক্ষেত্রে। ঠিক আছে, এটা 25-26-এ এটা বলা হচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না?
এটা আছে আর্টিকেল 28-এ। এটা 28-এ আছে। বলা হচ্ছে রাষ্ট্র যেখানে পরিচালনা করছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, সরকারি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় যাই হোক, সেখানে কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, এটা কিন্তু বলা হয়েছে। কোনো বিশেষ ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, যেখানে রাষ্ট্র সেটাকে নিয়ন্ত্রণ করছে বা রাষ্ট্রের অর্থ সেখানে ব্যয় হচ্ছে। তাহলে এটা গেল 28। 27 নম্বর ধারায় কি বলা হয়েছে স্যার? 27 নম্বর ধারা হচ্ছে ধর্মীয় নাম করে কোনো জোর করে চাঁদা বা কর নেওয়া যাবে না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে জোর করে চাঁদা নিচ্ছে কোনো ধর্মীয় অনুষ্ঠান, সেইটা কিন্তু সাংবিধানিক দৃষ্টিতে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তাহলে 25, 26, 27, 28 নম্বর আর্টিকেল আমরা বললাম। পরবর্তী কোশ্চেনে আসছি, সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানে কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার এটা আছে 29 এবং 30 নম্বর ধারায়। কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্য প্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর যে কোনো একটির জন্য। অর্থাৎ কোনো স্টুডেন্ট ভর্তি হবে কোনো একটা বিদ্যালয়ে, সেটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হোক বা রাষ্ট্র থেকে আর্থিক সাহায্য প্রাপ্ত হোক, আধা সরকারি পুরো সরকারি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ অমুক ধর্মের বলে তাকে এই বিদ্যালয়ে অ্যাডমিট করা যাবে না, বা অমুক জাতির বা অমুক বর্ণের, এটা কিন্তু হবে না। এটা সংবিধানে নিষিদ্ধ করা হয়েছে 29 নম্বর ধারাতে, 29। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19-এ এবার আসছি। শাসনতান্ত্রিক প্রতিবিধান অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা অ্যাকচুয়ালি 32 থেকে 35, 32 থেকে 35 এর মধ্যে সাংবিধানিক প্রতিবিধান অধিকার যেটা আছে আর্টিকেল 32-তে। মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে কি? আদালত কি জারি করতে পারে? উত্তর হবে লেখ বা রিট জারি করতে পারে। 5 ধরনের রিট বা লেখ আছে আমরা জানি। ভারতের নাগরিক মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব ন্যস্ত হয়েছে দেশের বিচার ব্যবস্থার উপরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব আছে বিচার ব্যবস্থার উপরে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের। ঠিক আছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে। মৌলিক অধিকার খর্ব হলে কোনো ভারতের নাগরিক সরাসরি সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা, হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী কোর্টের দ্বারস্থ হতে পারে। মৌলিক অধিকার খর্বের ঘটনা ঘটলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট বা লেখ জারি করতে পারে। এগুলি কি? বন্দি প্রত্যয়ীকরণ, যেটাকে আমরা বলছি হেবিয়াস কর্পাস, সেটা হচ্ছে সশরীরে হাজির করা। এই রিটের মাধ্যমে আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দেবে আটক ব্যক্তি যাকে আটক করা হয়েছে অবিলম্বে আদালতে হাজির করতে। আটক যদি বিধিসম্মত না হয় তাকে কিন্তু মুক্তির নির্দেশ দেবে আদালত। 2 নম্বর হচ্ছে পরমাদেশ, যেটাকে বলা হচ্ছে ম্যান্ডামাস। এর অর্থ হচ্ছে উই অর্ডার। আদালত এই রিটের মাধ্যমে সরকার এবং সরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার আইন অনুযায়ী কর্তব্য পালনের নির্দেশ দেয়। 3 নম্বর আমরা পাচ্ছি প্রহিবিশন বা প্রতিষেধ। এর অর্থ হচ্ছে নিষেধ করা। রিটের মাধ্যমে ঊর্ধ্ব আদালত নিম্ন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়। ঠিক আছে, অর্থাৎ নিম্ন আদালতকে নিজের সীমা লঙ্ঘন করতে নিষেধ করে। 4 নম্বর অধিকার বিচ্ছা বা ওয়ারান্ট। এর অর্থ হচ্ছে কোন অধিকারে আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও যদি কোনো ব্যক্তি সেই পদ দাবি করে আমি অমুক পদে আছি, তাহলে সেই দাবিটা কতটা গ্রহণযোগ্য সেটা বিচার করা হবে। দাবি যদি আইনসঙ্গত না হয় সেই ব্যক্তিকে পদচ্যুত করা হবে। প্রেষণ, এর অর্থ হচ্ছে যেটাকে স্যাচুরারি বলছি, বিশেষভাবে জ্ঞাত হওয়া। নিম্ন আদালত বিচার কার্যের ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে এই রিটের সাহায্যে মামলা ঊর্ধ্ব আদালতে স্থানান্তরিত করা যায় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়। এই হচ্ছে ঘটনা 5টি রিটের। মৌলিক অধিকার, এবার যদি আমরা আসছি যে মৌলিক অধিকার বললাম রদ করা যায় বিশেষ ক্ষেত্রে, এবং কে করতে পারে, ক্ষমতাটা কার আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নাকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল? উত্তর হবে এটা রাষ্ট্রপতি পারে, যখন কোনো ন্যাশনাল এমার্জেন্সি হয় তখন পারে। কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপান বহন করতে পারে? কৃপান অর্থাৎ সেই
একটা তরোয়ারি বা অস্ত্র, সেই পঞ্চকয়ের একটি। এটা ধর্মীয় স্বাধীনতা অধিকার থেকে তারা পারে। মৌলিক অধিকার যদি সংশোধন করতে হয়, এই সংশোধনটা কোথায় হবে বা কে করবে? রাষ্ট্রপতি করবে, নাকি প্রধানমন্ত্রী, সংসদ, নাকি সুপ্রিম কোর্ট করবে? কি হবে এখানে? মৌলিক অধিকার যদি সংশোধনের প্রশ্ন আসে তাহলে সেটা করবে সংসদ বা পার্লামেন্ট করবে। ঠিক আছে, তো আমাদের আজকের আলোচনা এখানে এন্ড হচ্ছে। মৌলিক অধিকার নিয়ে আমরা অনেক কিছুই বললাম, তারপরেও অনেক কিছু থাকে। ঠিক আছে, যে প্রশ্ন ভিত্তিক আলোচনা আমরা গেছি, প্রত্যেকটা ধারা কিন্তু লিখে দেখাইনি আমি এখানে, কিছু কিছু মুখে বলেছি, কিছু লিখে দিয়েছি। একটু প্রশ্নগুলো খেয়াল করবে, প্রয়োজনে একটু বারবার পড়ে নেবে, এটা দেখে নোট করে নেবে। যেগুলো অজানা ছিল অবশ্যই 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 নোট করবে। তো আমাদের ক্লাস এখানে এন্ড হলো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ক্লাসগুলো করতে থাকো। আমাদের যে পেড কোর্সগুলো হচ্ছে TWS একাডেমি অ্যাপে, অবশ্যই ভিজিট করতে পারো অ্যাপটি এবং প্রয়োজনে আমাদের ব্যাচ নিতে পারো। ওকে, টাটা, বাই।